আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। এটা হচ্ছে আমন ধানের একটা সিজন। দেখেন ধানে কিন্তু অলরেডি শীষ বেরোতে শুরু করেছে। দেখেন তো আসলে ধানের শীষ বেরোতে শুরু করেছে মানে ধানে কিন্তু ফুল অবস্থায় আছে। তো আসলে আমাদের ধানের শীষ বের হওয়ার পর থেকে অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ থেকে শুরু করে ধানের মাথা হেলে অর্থাৎ ধানটা কাটা পর্যন্ত ধানে কখন কি পরিমাণে ভিটামিন স্প্রে করতে হবে বা কোন ভিটামিন স্প্রে করলে ধানে ভালো ফলন পাওয়া যাবে এবং কি কি পরিচর্যা করতে হবে, ধানের একদম গুরুত্বপূর্ণ বিষয়টা মেনে চলতে হবে যাতে আমাদের ধানের ফলনটা বেশি হয়। আজকে এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং যারা কৃষিভিত্তিক টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, ধানের এই যে ফ্লাওয়ারিং স্টেজ এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সময়। আসলে এই ফুল অবস্থা অর্থাৎ ধানে যখন ফুল অবস্থায় থাকে এটা কিন্তু ধানটা পরাগায়ন অবস্থায় আছে। দেখেন ধানটা এটা কিন্তু পরাগায়ন, একটা শীষ পরাগায়ন হতে 3 দিন সময় লাগে। দেখেন এই যে এই পর্যন্ত হবে একদিনে, মাঝখানে হবে একদিন এবং এই গোড়াটা হবে একদিন, 3 দিন সময় লাগে একটা ধানের শীষ পুরোপুরি পরাগায়ন হতে, একটা শীষ বের হওয়ার পর থেকে। অর্থাৎ আপনাদের জমিতে দেখবেন যে সবগুলো শীষ তো একদিনে বের হয় না, আস্তে আস্তে 10 দিন পর্যন্ত সময় লেগে যায় আমাদের ধানের শীষ এই শুরু থেকে বের হওয়া থেকে একদম 100% বের হয়ে যায় আপনার 10টা দিন সময় লাগে। তো দেখ দর্শক বন্ধুরা, আসলে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের ধানের ফ্লাওয়ারিং স্টেজ থেকে শুরু করে ফুল ফোটা থেকে অর্থাৎ ধানটা বের হওয়া থেকে শুরু করে ধানটা কর্তন করার আগ পর্যন্ত ধানে কোন কোন রোগ হতে পারে, কোন কোন পিজিআর বা ভিটামিন স্প্রে করতে হবে ভালো ফলনের জন্য, আজকে এটুকু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপ হচ্ছে ধান যখন বের হতে শুরু করে অর্থাৎ এটাকে বলা হয় ফ্লাওয়ারিং স্টেজ বা ধান বের হচ্ছে। তো এই সময়টাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ধানের জমিতে আপনারা পানি বেঁধে রাখবেন 3 থেকে 5 ইঞ্চি। অর্থাৎ আপনাদের জমিতে যাতে পানি থাকেই। যদি আপনাদের সেচ ব্যবস্থা মানে খুবই খারাপ হয়, যেমন দেখেন যে পানি পাচ্ছেন না বা আপনারা বেঁধে রাখতে পারবেন না, তাও কিন্তু 1 থেকে 2 দিন পর পর পানি দেওয়ার চেষ্টা করবেন জমিতে, যাতে আমাদের এই সময় ধানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। দেখবেন আপনি পানি দিবেন না শুকিয়ে যাবে, পানি দিবেন না শুকিয়ে যাবে। অর্থাৎ এই ধানের শীষ গঠন হতে বা দানা গঠন হতে পানির প্রয়োজন আছে প্রচুর পরিমাণ। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জমিতে পানির তারতম্য করা যাবে না। এটা ভালো ফলন পেতে সিম্পল একটা টিপস অবশ্যই মনে রাখবেন যে জমিতে 3 থেকে 5 ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে একদম, এটা 100%। তাহলে কি হবে দেখেন, ধানের দানাগুলো ভালো হবে বা চালগুলো 100% ভাবে সেটিং হবে বা সুন্দর করে গঠন হবে, প্লাস হচ্ছে আমাদের শীষগুলো বড় হবে। আর আমাদের যে মেন পয়েন্টটা হচ্ছে দেখবেন যে ধানের যে এই হিট শক হিট, যেমন ধানের শীষ কাল হচ্ছে বা চিটা হচ্ছে এরকম হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টিপস। 2 নাম্বার স্টেপ হচ্ছে ধানে কিন্তু শীষ বের হওয়ার সময় ধানে কিন্তু আমাদের পরাগায়ন হয়, এই সময় কিন্তু ধানে স্প্রে করা যায় না, এটা অনেকে জানে। আসলে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, মূলত এই সময় স্প্রে করলে ধানে কি করতে হয় দেখেন, আমাদের ধানে যখন পরাগায়নের সময় যদি এই যে ফুলগুলো থাকে এই ফুলগুলো যদি আমাদের গায়ে লেগে যায় বা স্প্রে করার কারণে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই বিষয়টা মনে রাখবেন যে চিটা হওয়ার সম্ভাবনা থাকে এবং মানে পরাগায়ন হয়ে থাকে মানে সকাল 7টা থেকে বেলা 11টার মধ্যে। তো ওই সময়গুলোতে ধানগুলো এই যে যেগুলোতে ফুল থাকে সেগুলো ফেটে হা হয়ে থাকে। তখন যদি আমরা কীটনাশক স্প্রে করি সরাসরি কিন্তু ওই ফাটার মধ্যে মানে কীটনাশকটা প্রবেশ করবে, যার কারণে ধানে চিটা হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর আমাদের কি করতে হবে, এই সময় মূলত আমাদের ধানে খুব একটা রোগের আক্রমণ হয় না, কারণ আপনাদের যে গান্ধী পোকা আক্রমণ করে সেগুলো কিন্তু দুধ অবস্থায় আক্রমণ করে, ফুল অবস্থায় আক্রমণ করে না। তারপর আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট একটি রোগ আছে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা, সেটা আক্রমণ করে শীষে, তখন শীষ বের হতে শুরু করে তখন। তো ওইটার জন্য অবশ্যই যদি আক্রমণ করে থাকে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট, যেটা শীষের মধ্যে দেখবেন গান্ধী পোকার মধ্যে আক্রমণ, বাট হঠাৎ করে ধানগুলো কালো কালো হচ্ছে, তো তারা আপনারা অবশ্যই ব্যাকটেরিয়া নাশক একটা স্প্রে করবেন। অবশ্যই খেয়াল করে স্প্রে করবেন যে সকাল 7টা থেকে 11টার মধ্যে স্প্রে করবেন না, বিকেলবেলা স্প্রে করবেন। জমিতে এই ফুল অবস্থায় বেশি ঘোরাঘুরি করবেন না, ওই অল্প করে দেখবেন যে আপনার 3 লাইনে স্প্রে করা শেষ হয় সেখানে আপনি 1 লাইনে বা 2 লাইনে স্প্রে করার চেষ্টা করবেন, যা একটু আস্তে আস্তে দ্রুত স্প্রে করার চেষ্টা করবেন যাতে আপনার প্রবেশ কম হয় এবং কীটনাশকটা ভালোভাবে গাছের মধ্যে পড়ে যায়, এরকম বুদ্ধি করে স্প্রে করবেন। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে ধানের শীষ বের হওয়ার পর ফ্লাওয়ারিং স্টেজ থেকে শুরু করে ধানে মাথা হেলে যাওয়ার মধ্যে আমাদের ধানে কোন কোন রোগ হয়। দর্শক বন্ধুরা, ধানের এই সময় এসে বললাম ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট একটা রোগ এবং গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে। তো যদি গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্লোরোপাইরিফস 48 গ্রুপের একটি কীটনাশক স্প্রে করে দিবেন গান্ধী পোকার জন্য, তাহলে মোটামুটি দেখবেন যে ভালো একটা কন্ডিশন পাবেন, এটা মানে গান্ধী পোকা থাকবে না জমিতে। আচ্ছা, এটা একটা স্টেপ। তার পরবর্তীতে আমাদের আরেকটি সমস্যা হয় যে বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং। আসলে দর্শক বন্ধুরা, বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং বা চুষি পোকা বা শোষক পোকা, আসলে দর্শক বন্ধুরা চুষি পোকা বা আমাদের শোষক পোকা বা বাদামি গাছ ফড়িং, আসলে এই পোকাটি কিন্তু মূলত এই ধানের ফুল ফোটার পর আক্রমণ করে না, এটা কিন্তু আক্রমণ করে হচ্ছে আমাদের ধানের কাইস্তর অবস্থা বা গামর দশা যেটাকে বলা হয়, ধান যখন পেটে থাকে তখন আক্রমণ করে। এটা যখন ধান বের হয়ে মাথা হেলে যায় বা চাল অবস্থায় চলে আসে তখন দেখবেন আমাদের
মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখবেন বাস পড়ার মতো হয়েছে। আসলে কেন হয়েছে? কারেন্ট পোকার আক্রমণ করেছে বা শোষক পোকার আক্রমণ হয়েছে, ওটা আমরা মনে করি তখন আক্রমণ করেছে, কিন্তু তা নয়, আগে আক্রমণ করে থাকে। তো যাই হোক দর্শক বন্ধু, আপনারা গোড়া চেক করবেন। যদি কারেন্ট পোকা আপনাদের জমিতে লেগে থাকে, অবশ্যই কিন্তু কারেন্ট পোকার জন্য ভালো মানের একটা কীটনাশক, যেমন পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের অর্থাৎ 80 WP গ্রুপের যে কোনো একটা কীটনাশক অনুমোদন মাত্রা স্প্রে করে দেবেন বিকেলবেলা, ভালোভাবে গাছ ভিজিয়ে চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে কারেন্ট পোকা থাকবে না। আচ্ছা, এটা একটা গেল। পরবর্তীতে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু। এটা কিন্তু অনেকের হয়ে থাকে, ধানের ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু, বিশেষ করে আগাম ধানগুলো যেমন ধান 49, স্বর্ণা 5 বা গুটি শূন্য, এগুলো ধানে কিন্তু এই মানে হচ্ছে আমাদের যে বললাম যে ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু যেটাকে বলা হয়, এই ধানে গুটি গুটি হয়ে থাকে, ওইটা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। তো যাই হোক, ওইটার জন্য কিন্তু আমাদের অবশ্যই দমন ব্যবস্থা করতে হবে, কারণ ওইটা যদি হয়ে থাকে, ওইটা এমন একটা সমস্যা যে ওই যে লক্ষ্মীর গুটা থাকে, ওইটা বাতাসের মাধ্যমে যখন নাড়াচাড়া করে অন্য একটা ধানের গায়ে যখন পরে, ওই ধানটাও এরকম হয়ে যায়। তাহলে এটা খুব সাবধানতার সহিত আমাদের জমিতে যদি খুব কম আক্রমণ করে, আমরা চেষ্টা করবো এটাকে সুন্দর করে একটা পলিথিনের মধ্যে ছিঁড়ে নিয়ে জমি থেকে নিয়ে চলে যাওয়া, দুই একটা যদি হয়ে থাকে। আর যদি বেশি আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ভালো মানে একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এটা একটা ছত্রাকজনিত সমস্যা। প্রোপিকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে 2 মিলি, আবার বলতেছি প্রোপিকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে 2 মিলি, এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটারে 2 গ্রাম। এই দুটো একসঙ্গে মিশিয়ে আমরা যদি আক্রমণ করে অল্প করে, ধানের মাথা হেলে যাওয়ার পরে যখন দেখবেন দুধ অবস্থায় বা ধানের চাল হচ্ছে এই অবস্থায় আক্রমণ করে তারা, তখন আমরা সুন্দর করে গাছ ভিজে স্প্রে করে দেবো বিকেলবেলা, তাহলে ইনশাল্লাহ প্রতিকার হয়ে যাবে। যদি আক্রমণের মাত্রা বেশি থাকে, তাহলে পরবর্তী 3 দিন পর আর একবার স্প্রে করতে হবে একই নিয়ম একই কীটনাশক, তাহলে কিন্তু আমাদের মূলত এই ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু এটাও থাকবে না। আচ্ছা, পরবর্তী লাস্ট কোশ্চেন হচ্ছে আপনাদের, যে এই সময় এসে ধানে কোন ধরনের ভিটামিন স্প্রে করলে ধানের ফলন বেশি হবে। দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই সময় ধানের ভিটামিনের প্রয়োজন হয় না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সময় ধানে কোনো রকম ভিটামিনের প্রয়োজন হয় না, কারণ ধানের আপনার যে শীষের দৈর্ঘ্য, যতগুলো ধানের সাইজ বা সংখ্যা বা দানা, সবগুলো আগে থেকেই তৈরি হয়ে গেছে ধানের কায়স্তর অবস্থায় বা ধান বের হওয়ার আগেই। তো সেক্ষেত্রে আমরা এখন যদি ধান বের হয়ে গেছে, এখানে ভিটামিন প্রয়োগ করে ধানের শীষও বড় হবে না, দানাও বড় হবে না, কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো সময় এসে ভিটামিনের কোনো প্রয়োজন নেই। আপনি ভালো মানের যে ফাঙ্গিসাইডগুলো দিলেন, বা জমিতে আমাদের যে এই কায়স্তর অবস্থা থেকে অর্থাৎ ধানের শীষ বের হতে শুরু করে ধানের মাথা হেলে যাওয়া পর্যন্ত, ধানের রং ধরা পর্যন্ত পানি বেঁধে রাখলেন, এই বিষয়গুলো মেনটেন করে চললে আসলে আমার ধানের ফলন ভালো পাওয়া যাবে। কোনো ভিটামিন বা পিজিআর স্প্রে করার দরকার নেই। আমি যে ফাঙ্গিসাইডগুলো কথা বললাম, যে পরিচর্যাগুলো কথা বললাম, এইগুলো বিষয় মেনটেন করবেন। অনেকের অনেক কথা বলে ভাই, ওগুলো শুনে লাভ নেই, আপনারা চেষ্টা করে দেখবেন এই বিষয়গুলো মেনে চলবেন, ধানের ফলন বিঘা প্রতি 2 থেকে 3 মণ অবশ্যই বেশি পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের আরো যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, ধানের শীষ বের হওয়ার পর লেগে থাকে, অবশ্যই সরাসরি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।